দিব্য, আর কোথায় কোথায় লেগেছে বলো আমায়। চল, এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। দিব্য ব্যথায় কপাল কুঁচকে ফেলে, থেমে থেমে বলে। আমি ঠিক আছি, চিন্তার কিছু নেই, তেমন লাগেনি। ইভান দিব্যকে ধরে দাঁড় করায়। এর মধ্যে শোরগোল শুরু হয়। কেউ প্রশ্ন করছে কি করে অ্যাক্সিডেন্ট হলো, কেউ তো ড্রাইভারকে ইঙ্গিত করে করা কিছু বলছে। কারের ড্রাইভার ভীতু সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপছিল। অ্যাক্সিডেন্টের দৃশ্য চোখে ভাসতেই পরপর ড্রাইভারকে দেখে ইভানের মেজাজ বারুদের মতো দপ করে জ্বলে উঠল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ক্রুদ্ধ হয়ে দিব্যকে ছেড়ে একপাশে দাঁড়ালো। ড্রাইভারের কলার চেপে ধরে ইভান। চোখ দুটো রাগে লাল টকটক করছে। ক্রুদ্ধ রাগী উচ্চস্বরে বলল, সারা কার নিয়ে রাস্তায় শো অফ করছিস? স্পষ্ট দেখেছে পাশ হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা ছিল, তারপর ধাক্কা লাগলো কি করে? তোদের অদক্ষতার জন্য নিরীহ মানুষের প্রাণ চায়, পঙ্গু হয়। বলতে বলতে ইভান কলার থেকে এক হাত ছাড়িয়ে মুষ্টি বদ্ধ করে কষিয়ে ঘুষি মারে। মুহূর্তেই হ্যাংলা পাতলা স্বল্প বয়সী ছেলেটার ঠোঁট কেটে রক্ত বেরোয়। হঠাৎ ইভানের রাগী মূর্তি ধারণ দেখে তনুজা ভরকায়। সবসময় গম্ভীর হয়ে থাকলেও এতটা রাগ আছে তা তনুজার তেমন জানা ছিল না। তনুজা আচমকা ইভানের বাহু ধরে আটকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, ইভান, ওকে ছাড়ুন। ট্রাফিক পুলিশ আসছে, ওনারা দেখে নিবে ওকে। এখন এইসব জরুরি নয়। দিব্যর পা থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, ওকে ইমিডিয়েটলি হসপিটালে নেওয়া জরুরি। এখন প্লিজ আপনি মাথা ঠান্ডা রাখুন। তনুজার কথায় সম্ফিট ফিরে পরপর কলার ছেড়ে মাত্র আসা ট্রাফিক পুলিশকে তীক্ষ্ণ কণ্ঠে বলল, ড্রাইভিং লাইসেন্স আছে কি না চেক করুন, আর এভাবে ফাউল করার জন্য যথাযথ ব্যবস্থা নিন। আমি পরে শুনব, কোনোভাবে যেন পানিশমেন্ট ছাড়া না ছাড়া পায়। পাশের একটা ক্লিনিকে দিব্যকে আনা হয়। হাতে আর পায়ে ছাড়া আপাতত আর ইনজুরি হয়নি। ভাগ্য সহায় ছিল বিধায় অল্পের ওপর দিয়ে যায়। বাড়িতে ফোন করে জানাতে চাইলে দিব্য বাদ সাধে। বাড়িতে সবাই টেনশন করবে, আবার ছুটতে চলে আসবে, তাই ইভানও আর কল করে জানায় না। পায়ের ক্ষতে 3টে সেলাই পড়েছে। পুরোটা সময় ইভান দিব্যর পাশে ছিল। ক্লিনিকে ডিউটিরত ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশন করা হয়। বর্তমানে গ্রাউন্ড ফ্লোরের ওয়েটিং চেয়ারে গা এলিয়ে পা টান করে দিব্য বসে। ইভান তনুজাকে উদ্দেশ্য করে বলল, তনুজা, হ্যাঁ। তুমি দিব্যর পাশে থাকো, আমি এক্ষুনি মেডিসিনগুলো নিয়ে আসছি, আর রিসেপশন থেকে ফর্মালিটিস পূরণ করে আসছে। ঠিক আছে। চেয়ারে কাঠ ঠেকিয়ে চোখ দুটো বুজে আছে দিব্য। তনুজা জড়সড় হয়ে একপাশে দাঁড়িয়ে দৃষ্টি ফ্লোরে নিবদ্ধ করে রেখেছে। এর মধ্যে মেয়েলি রিনরিনে সুর আসলো, তনু, তুই এখানে? 5-6 মাসের বাচ্চা, কোলে একটা মেয়ে। একগাল হেসে এগিয়ে আসলো। তনুজা চোখ তুলে ওর এক বান্ধবী রিয়াকে দেখতে পায়। তনুজা উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তা তুই এখানে? কেউ অসুস্থ নাকি? রিয়া মুখটা ম্লান করল, তেমনি ভারী স্বরে বলল, হ্যাঁ রে, মেয়েটা অসুস্থ, কয়েকদিন ধরে খুব ঠান্ডা লেগেছে। অ্যান্টিবায়োটিক চলছে, তাও কিছুতেই সর্দি কাশি যাচ্ছে না। আজকে শিশু ডক্টর দেখাতে এনেছি, সিরিয়াল আসতেই এখনও বেশ দেরি। মেয়েটা ওখানে কিছুতেই থাকতে চাচ্ছিল না, কান্না করছিল, তাই হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। তা তুই কী জন্য আসছিস? সবাই সুস্থ আছে তো? তনুজা বাচ্চা মেয়েটার গালে আদরে হাত রাখে। রিয়ার প্রশ্নের জবাবে বলতে নেয়, আসলে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটেছে। তনুজার কথার মাঝেই রিয়ার নজর পড়ে দিব্যর দিকে। দিব্যকে দেখি কিছু মনে পড়ার ভঙ্গিতে শুধোয়, তনু, এটা তোর প্রেমিক সেই দিব্য না? তনুজা অপ্রস্তুত হয়। এহেন প্রশ্নে কি জবাব দেবে তা ওর কাছে আজ বড্ড অজানা। পরপর কথাটা দিব্যর কানে পৌঁছতেই শটান চোখ মেলে যায়। সকালবেলা ধোয়া ওঠা দুধ চায়ের সাথে নিউজ পেপারের গরম গরম টাটকা নিউজ যেমন চমকপ্রদ হয়, ঠিক তেমনই তনুজার বান্ধবী মহলে রমরমা খবর হিসেবে ছড়িয়ে পড়েছিল সাদাশীতে ছাপোষা তনুজা শহরের এক অতি সুদর্শন ছেলের প্রেমে পড়েছে। যদিও ছেলেটা দীর্ঘদিন তনুজার পিছু পিছু ঘুরঘুর করেছে, যতটা না দুজনের মধ্যে সম্পর্ক ছিল তার থেকে বান্ধবী মহলে মুখরোচক আলোচনার বিষয় ছিল তনুজার প্রেমে পড়ার কাহিনী। কেউ কেউ তো বলতো, তনু, ছেলেটা তোর সাথে চিট করবে। ছেলেটাকে দেখলেই বোঝা যায় খুব বড় লোকের ছেলে। তারপর ছেলেটা খুবই হ্যান্ডসাম আর ড্যাশিং। দেখে নিস, কিছুদিন টাইম পাস করে চলে যাবে। নিশ্চয়ই বাজে মতলবে তোর সাথে রিলেশন করেছে। দিব্যর সাথে দাদির বাটন ফোনটা দিয়ে তনুজার মাঝে মাঝে কথা হতো। মাঝে মধ্যে কলেজে যাওয়ার পথে বাচ্চাদের দিয়ে ফুল পাঠাতো। ব্যাস এতটুকুই ছিল।
তারপরও বান্ধবী মহলের ক্লোজ কয়েকজন তনুজাকে আষ্টে পিষ্টে ধরত ওর প্রেমের গল্প শোনার জন্য। সাথে কেউ কেউ সাবধানী বাণী আওড়াতো। রিয়া চোখ দুটো রসগোল্লার সাইজ করে বলল, এই রে, ভুলে গিয়েছিলাম, বাচ্চা মেয়েকে নিয়ে বেশ কিছুদিন কলেজে যাওয়া হয় না, তাই কারোর সাথে তেমন কথা হয় না। একদিন শপিং এর রূপার সাথে দেখা হয়েছিল, বললো তোর নাকি বিয়ে হয়েছে। যাকে ভালো হয়েছে। উচ্ছ্বসিত হয়ে ফের বলে উঠল, আমার তো বিশ্বাসই হচ্ছে না তোর প্রেমিকের সাথেই তোর বিয়ে হয়েছে। যাক বাবা, তোর প্রেম তাহলে সার্থক হয়েছে। মিনিটেই তনুজা অতিষ্ঠ হয়ে উঠেছে। বিরক্তি অস্বস্তি নিয়ে কিছু বলতে যাবে, সেই সময় তনুজা গোটা পৃথিবী থমকায়। পায়ের তলার থেকে যেন জমিন সরে যায়। অল্প দূরত্বে ইভান দাঁড়িয়ে। তনুজার হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। তনুজার অবচেতন মন ভাবে, ইভান সবটা শুনে নিয়েছে কি? ওদিকে রাগে দিব্যর কপালের রগগুলো দপদপ করছে। মুড়ি ভাজার মতো এক নাগাড়ে গড়গড় করে কথা বলেই যাচ্ছে। বাচাল মেয়ে, ইচ্ছে করছে। না না, আজকে সম্ভব নয়, আপনি মিটিং ক্যান্সেল করুন। স্যার, এখনও তো 3টে বাজতে 10 মিনিটস সময় বাকি আছে। যদি খুবই নরম স্বর ফোনের ওপাশ থেকে আসলো। এক হাতে ফোনটা কানে চেপে ধরে ইভান হাত ঘড়িতে সময় দেখতে দেখতে ফোনের ওপাশের ব্যক্তিকে রুড়ো গলায় বলল, বললাম তো আজকে সম্ভব নয়। 10 মিনিটস কেন, আজকে কোনো মিটিং অ্যাটেন্ড করা ইম্পসিবল, তাই আপনি এক্ষুনি ক্যান্সেল করুন। তনুজার হাত পা কাঁপছে। ইভানকে এগোতে দেখে তনুজার গলা শুকিয়ে মরুভূমির ন্যায় খা খা করে উঠল। ইভানের মুখাবয়ব স্বাভাবিক দেখে এক টুকরো মরিচিকা দেখল তনুজা। জিভ দিয়ে গলাটা ভেজানোর চেষ্টা করে ইভানকে দেখিয়ে জড়সড়ো হয়ে বলল, রিয়া, ওই যে আমার বর, চল পরিচয় করিয়ে দিই। ইভান কপাল কুঁচকে তাকায়। ফোনে কথা বলায় ব্যস্ত থাকায় রিয়ার কথাগুলো তখন ভালো করে শুনতে পারেনি। মস্তিষ্ক কাজ করেনি। তনুজার কথা শুনে রিয়ার ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে যায়। ব্যাককেলের মতো দিব্যকে ইশারা করে দেখিয়ে বলে উঠল, ওনার সাথে তোর বিয়ে হয়নি? উফ! তনুজার মাথায় এবার গোটা আকাশ কাজ ভাঙার মতো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। এই মেয়ে কোনো কালের শত্রু ছিল তা আল্লাহ মালুম। এভাবে ফাঁসানোর জন্য আটঘাট বেঁধে নেমেছে নাকি? আশ্চর্য। দিব্য রাগে ফুঁসছে। দিব্যর ইচ্ছে করছে এই মেয়ের মুখে কস্টেপ লাগিয়ে দিতে। বলদ একটা, কোনোই কমন সেন্স নেই। বলছে ওটা আমার বর, তারপরও ওর সাথে তোর বিয়ে হয়নি? উফ! ইভানের কপালে ভাঁজ পড়ে। মেয়েটির কথা শুনে অবাক হয়। ওনার সাথে মানে? ওনার সাথে বিয়ে হওয়ার কোনো কথা ছিল নাকি? না চাইতো ইভানের মনে প্রশ্নের উদ্ভব হয়। চিন্তায় তনুজার কপালে ঘাম জমতে শুরু করেছে। ফের হাত দিয়ে ইভানকে দেখিয়ে ব্যতিব্যস্ত হয়ে বলল, উনি ইফতিয়ার ইভান, আমার বর। কথাটা বলতে বলতে চোখে চোখে তনুজা কিছু ইশারায় বোঝায়। রিয়া কতটা বুঝলো কে জানে, তবে নির্বোধের মতন ফ্যালফ্যাল করে চাইল। এর মধ্যে বাচ্চা মেয়েটা শব্দ করে কান্না জুড়ে দিল। এদিকে ইভানের মনকেও অন্যদিকে ঘোরাতে দিব্য নিখুঁত অ্যাক্টিং করল। পাটা ইচ্ছে করে সরাতে গিয়ে চেয়ারের সাথে গুতা লাগায়। ব্যথায় মুখাবয়ব টান টান হয়ে যায়। সেকেন্ডেই অন্যদিক থেকে ইভানের ভাবনার সুতো ছিঁড়ে যায়। দিব্যর দিকে সম্পূর্ণ মনোযোগ দেয়। আমি আসি রে তনু। মেয়েটা আবার কান্না শুরু করলো। রিয়া প্রস্থান করতেই তনুজা এক হাত বুকে রেখে চোখ দুটো বুজে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তনুজা মনে মনে কঠিন সিদ্ধান্তটা নিয়েই নিল। ও ইভানকে সবটা বলবে, খুব শীঘ্রই বলবে। এতটা ভয়ে আতঙ্কে বাঁচা যাচ্ছে না। যখন থেকে দুজন দুজনের প্রতি দুর্বল হলো, তখন থেকে তনুজাকে একটা ভয় আতঙ্ক সবসময় তাড়া করে বেড়ায়। বিয়ের প্রথম প্রথম বিষয়টা নিয়ে তেমন না ভাবলেও ইদানিং ভয়টা ততস্থ করে রাখছে তনুজাকে। বিকেলের এক ফালি নরম রোদ জানালার কাজ গলিয়ে রুমময় লুটোপুটি খাচ্ছে। বিছানায় হাত দুটো ঠেস দিয়ে গাল টমেটোর মতো ফুলিয়ে বসে আছে নীতি। তামান্না কাভার থেকে অলিভ কালারের গর্জিয়াস গাউন বের করে বিছানায় নামালেন। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাইলেন, কণ্ঠে নামলো আদেশের সুর। ফার্স্ট এটা পরে রেডি হয়ে নাও, 6টার আগেই কফি শপে যাবে। আর একটাও বাহানা আমি শুনবো না। অনেক হয়েছে তোমার বাহানা। এখন নয়, পরে পড়াশুনো পরীক্ষার অজুহাত একদম দেখাবে না। নীতির সহজে রাগ হয় না, যখন হয় তখন ভীষণ কান্না পায়। এই যে রাগে নীতির ভীষণ কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে ধরে কোনো রকমে কান্নাটা গিলে নেয় ও। মায়ের দিকে অসহায় চোখে চাইল, কণ্ঠে ঝরল তীব্র অসহায়ত্ব। মামা, আজকে দেখতে যাওয়াটা কি খুবই জরুরি? তামান্না কড়া চোখে চাইলেন। নীতি গলার স্বর নিচু করে ফের বলল, বাড়িতে আজকে একটা দুর্ঘটনা ঘটলো,
এর মধ্যে আজকে দেখা করতে যেতেই হবে? আজ না গিয়ে অন্যদিন গেলেও তো হয়। বাড়িতে আরও অনেকে আছে, তাই তোমাকে এত ভাবতে হবে না। আর এমন বেশি কিছু হয়নি, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডক্টর দেখানো হয়েছে, মেডিসিন দিয়েছে, ঠিক হয়ে যাবে। আর নীরবের সাথে তুমি আজকে দেখা করতে যাচ্ছ, এই ডেট আরও 2 দিন আগে থেকেই ঠিক করা। আর তাই আমি ফোন করে শুধু শুধু ডেট পেছাতে চাইছি না। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখো, এমন কোনো আচরণ করবে না যাতে করে ছেলেটি তোমার সম্পর্কে নেগেটিভ মন্তব্য করে। নীরব তোমার সাথে কথা বলে ফ্যামিলিকে ওর ডিসিশন জানাতে চায়। পজিটিভ কিছু বললেই ওর বাবা মা পাকা কথা বলতে আসবেন। নীতি দাঁতে দাঁত চেপে কান্নার সংবরণ করে যাচ্ছে। তামান্নার রেডি হতে তাগাদা দিয়ে প্রস্থান করেন। আটকে রাখা কান্নারা এবার বাধাহারা হয়। নীতি ঝরঝরিয়ে কেঁদে উঠল। খানিকক্ষণ কান্না করে নিজেকে একটু হালকা লাগতে কিছু ভেবে গুটি গুটি পা ফেলে বাইরে বেরোয়। কাঙ্ক্ষিত রুমের সামনে এসে দরজায় ঢোকা দিয়ে মিহিস্বরে বলল, ভিতরে আসবো? ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসলো না। মিনিট দুয়েক ওভাবে দাঁড়িয়ে বিরক্ত হয়ে অনুমতির তোয়াক্কা না করে দরজা ঠেলে ভেতরে ঢুকি নীতি। দিব্য বিছানার হেডে হেলান দিয়ে শুয়ে ফোন স্কল করছে। আহত পায়ের তলায় একটা বালিশ রাখা, পরনে সাইরঙা 3/4 প্যান্ট, গায়ে সাদা টি শার্ট 3/4 প্যান্ট হওয়ার দরুন পায়ের লোমগুলো দৃশ্যমান। ফর্সা পায়ে সাদা ব্যান্ডেজ করা অংশটা দেখে নীতির মলিন মুখটা আরও মলিন হয়ে আসে। দিব্য ফোন থেকে দৃষ্টি সরিয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে নীতির দিকে চায়। নীতি ওনার কোনা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে নিচু কণ্ঠে বলল, আমার তোমার সাথে কিছু কথা আছে, জানি এই সময় বলাটা উচিত নয়, তারপরও বলতে হচ্ছে। মুহূর্তেই দিব্য কপালে বিরক্তির ছাড় ফেলে কর্কশ স্বরে বলল, কি বলবি? ফার্স্ট বলে এখান থেকে যা, আমি ভীষণ টায়ার্ড, এখন লম্বা একটা ঘুম দেবো। ফোন স্ক্রল করেই যাচ্ছিল, আর আমাকে দেখে এখনো রাজ্যের ঘুম পাচ্ছে। বিড়বিড় করে বলে নীতি। গলা খাকারি দিয়ে মুখে বলল, পাপার পছন্দের কোনো এক ডাক্তারের সাথে মাম্মা আমাকে কফি শপে দেখা করতে যেতে বলেছে। বলতে পারো এক প্রকারের ফোর্স। নীতির কথা সম্পূর্ণ না শুনেই দিব্য চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, তুই কি এখন আমাকে বলতে চেয়েছিস তোর সেই ডক্টরের সাথে দেখা করার জন্য আমি এই পা নিয়ে তোকে কফি শপে ড্রপ করে আসি? নীতি বিরক্ত হলো। আরে না, দূর, পুরো কথাটা তো শুনবে। না শুনি। দিব্য স্বভাবসুলভ রাগের দৃষ্টিতে চেয়ে হাত নাড়িয়ে বলল, এখন আমি ঘুমাবো, তোর কোনো কথা তো শোনার ইচ্ছে অ্যান্ড আগ্রহ কোনোটাই এখন নেই আমার, তাই এখন তুই যেতে পারিস। আর শোন, যাওয়ার সময় দরজাটা টেনে দিয়ে যাবে। গো। নীতির নাক মুখ ফুলিয়ে চাইল। দিব্য রুড়ো গলায় বলল, গেট লস্ট। নীতির ধৈর্যের বাঁধ ভাঙল। চোয়াল ঝুলিয়ে জিজ্ঞেস করল, এই, তুমি এমন কেন বলো তো? তোমার জন্মের সময় মধুরতু কি মুখে দেয়নি নাকি? আশ্চর্য! আমার দীর্ঘ এত বছরের জীবনে তোমার মুখ থেকে একটা মিষ্টি কথা শুনলাম না। সব সময় মুলার মতো দাঁত বের করে কেমন যেন খিটখিট করো। একটু ভালো মুখে কথা বলতে কি তোমার প্রবলেমটা কোথায় শুনি তো? আমার মুলুর মতো দাঁত? পা ভালো থাকলে উঠে গিয়ে তোর সব করা দাঁত ফেলে দিতাম। ফাজিল একটা। আজ তোর কপাল ভালো, পায়ে আর অহেতুক ব্যথা দিতে চাইছি না। নীতি মুখ ভেঙিয়ে বলল, তোমার দাঁতগুলো ভারী শুদ্ধ, ঝকঝকে, একদম পরিপাটি। বাট খিটখিটে মেজাজ জন্য রাগ করে অমনটা বলেছি। তবে আমি জোরসে গলায় বলতে পারবো, তোমার জিহ্বা খুব তেতো, তাই তো মুখ দিয়ে মিষ্টি কথা বেরোই না। মাঝে মধ্যে তো একটু একটু মিষ্টি করে কথা বলতেই পারো। তুই কি আমার বউ যে তোর সাথে আমার মিষ্টি করে কথা বলতেই হবে? না হলে আমার কপালে ভাঁজ চলবে না। মিষ্টি কথা না বললে কফির মগে থুতু পড়তে পারে। নীতি ভাব নিয়ে বলল, ভবিষ্যতে পড়তেও তো পারো। এর মধ্যে নিত্যর গলা আসলো। চকিতে পেছন ঘুরে তাকায় নীতি। দরজার দোরগোড়ায় দাঁড়িয়ে নিত্য। আপু, তুমি এখানে? এদিকে আমি তোমাকে খুঁজে হয়রানি হচ্ছি। কেন, কি হয়েছে? আমাকে এত খোঁজার কারণ কি? আমি কি অলিম্পিক জয় করেছি যে ফুলের মালা দিয়ে বরণ করার জন্য খুঁজে খুঁজে হয়রান হচ্ছিস? বারে, আমার আর কোনো কাজ নেই তোমাকে খুঁজতে যাওয়ার। মামা বলল দেখ তো নীতি রেডি হয়েছে কিনা, তাই তোমার রুমে গিয়েছিলাম। সেখানে না পেয়ে খুঁজে এখানে পেলাম। ধ্যাত, দিব্যকে বলতে এসেও বলা হয়ে উঠল না। একে তো এই রাগী বদমেজাজি দিব্যটা আস্ত একটা খাটাস, তারপর তার মা হয়েছে রিনা খান। নীতি হাত পা ছুঁড়ে কাঁদো কাঁদো ফেস করে এসব বিড়বিড় করতে করতেই প্রস্থান করে।
গোধূলি লগ্ন। নামি দামি কফি শপের নিরিবিলি একটা টেবিলে কফির মগ থেকে ধোঁয়া উঠছে। নীতি মুখটা আমাবর্ষার মতো অন্ধকার করে দৃষ্টি নুইয়ে আছে। সামনের চেয়ারে অতি ডিসেন্ট খুব সুদর্শন এক পুরুষ বসে। বলার অপেক্ষা রাখে না, ছেলেটাকে দেখে বিনা বাক্য ব্যয়ে যে কেউ পছন্দ করবে, নো ডাউট। ছেলেটির দৃষ্টি সামনে বসা নীতির দিকে। এই তো মিনিটখানেক হবে নীতি এসেছে। ডক্টর নীরব মাহমুদ প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষায় ছিল। এই যে নীতি লেট করে এসেছে, তার জন্য কেউ এতটা সময় বসেছিল। এতে নীতির ভেতর বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে না, বরং পৈশাসিক আনন্দ পাচ্ছে ও। ব্যাটার এত বিয়ে করার শখ জাগছে কেন? এজন্য হলেও এই আধা ঘন্টা একা বসিয়ে রাখা জায়েজ আছে, এটা নীতি মনে করে। নীতি একবারের জন্য সৌজন্যমূলক সরিও বলেনি, ভদ্রতা সুলভ সালাম দিয়েছে, ব্যাস। কফির মগে আলতো করে ঠোঁট ভিজিয়ে নিয়ে নীরব শুধালো, মিস নীতি, আর ইউ ওকে? ইয়া আল্লাহ, ডক্টরটা আমাকেও রোগী মনে করেছে নাকি? ঠিক আছে, কি নেই এসব শুনে প্রেসক্রিপশন লিখবে নাকি? নীতি এসব কথা স্তূপ আকারে মনের কোণে ঠেসে মুখে বলল। ইয়া নীরব ভ্রুকুচকে নীতিকে পরখ করল, পরপর বলে উঠল, আমার মনে হয় আপনি বোর হচ্ছেন। আপনার চোখ মুখ বলছে আপনি মন থেকে এখানে আসেননি। বাবারে, এই তো দেখছি জব্বর ডাক্তার। রোগী সিমটম দেখেই শরীরের অসুখ কতটা ধরে তা তো জানি না, তবে আমার মনের অসুখ যে ধরে ফেলেছে তা ঢের বুঝতে পারছি। বাবা, এসব মনে মনে ভাবে। কিছু কথা বলতে গিয়েও মায়ের কড়া শাসন মনে পড়ল। নীতি মুখে বলল, না আসলে তেমন নয়। পড়াশোনা শেষে আপনার প্ল্যান কি? কি করতে চান? সংসার, জব, নাকি একসাথে দুটোই? নীতির এই সকল কথা অসহ্য ঠেকছে। এড়িয়ে যেতে এক কথায় প্রত্যুত্তর দেয়, এসব নিয়ে তেমন ভাবিনি এখনো। যেমন ভেবেছেন তেমনি বলুন। মহা মুশকিল তো। ইয়া মাবুদ, ব্যাটা নাছর বান্দার মতো কথা বলছে দেখছি। নীতি কপালে বিরক্তির ভাঁজ ফেলে বলল, যেমনও ভাবিনি। শান্ত স্বভাবের জেন্টলম্যান নীরব নীতির কথা শুনে মজা পেল। কিছু বল পর ইশারা করে বলল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। নীতি এবার ছোট করে চুবুক বসায়। নীরব শান্ত গলায় বলল, আমি শুধু প্রশ্ন করে যাচ্ছি, মিস আরফিন করিম নীতি। নাও ইয়োর টার্ন। নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। নীতি সোজা সাপটা উত্তর দেয়। সরি, আমার কোনো প্রশ্ন নেই। নীরব ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলল, হাত ঘড়িতে সময় দেখে নিয়ে বলল, মিস নীতি, একবার আমাকে উঠতে হচ্ছে। 7টায় আমার চেম্বার আছে। এখন অলরেডি 6:45 বেজে গিয়েছে। জলদি 15 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। নীতি মনে মনে ভাবে, ও মাই গড, থ্যাঙ্কস, বাঁচলাম। ওনার কথন ধরন শুনে মনে হলো আমি বোধ হয় আঁচলে বেঁধে আটকে রেখেছিলাম। যত সব। পরপর বিল পে করে কফি শপ থেকে বেরোয় ওরা। নীরব রিস্কা ডেকে ভাড়া মেটাতে নেয়। নীতি বাধা দিয়ে বলল, না না, ঠিক আছে, আমি ভাড়া দিয়ে দেবো, আপনি প্লিজ দেবেন না। নীরব মেপে স্বল্প হাসল, বলল, ব্যাপার না, আপনি যেহেতু আমার সাথে দেখা করতে আসছেন, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার আরও দায়িত্ব ছিল আপনাকে বাসায় পৌঁছে দেওয়া, বাট হাসপাতালে পেশেন্ট বসে থাকবে, তাই সম্ভব হলো না। নীতি বুঝলো এ বান্দা শুনবে না, তাই নীতি চুপচাপ রিস্কায় চেপে বসলো। নীরব এক হাতে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে শান্ত শীতল গলায় বলল, দেখে শুনে যাবেন। টেক কেয়ার মিস নীতি, খুব শীঘ্রই দেখা হচ্ছে। শেষের কথাটা শুনে নীতির তীব্র মন খারাপ হলো। সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে এক সুমন্ধুর মন খারাপ নিয়ে নীতির বুক চিরে দীর্ঘশ্বাস বেরোয়। আমার মেয়ে আমার মুখ রাখবে, এই একটি মাত্র বাক্যের কাছে হার মানতে হয় অনেক মেয়েকে। নীতিকেও কি এই বাক্যটি হারিয়ে দেবে? হেরেই তো আছে সে। তার হৃদয়ের গহীনে লুকিয়ে রাখা একতরফা ভালোবাসায় প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে সে। দিব্যকে পাওয়া নিজের একতরফা ভালোবাসায় পূর্ণতা পাওয়া যেন ঘোর আমাবর্ষায় পূর্ণিমা। 2-3 দিন পর, সময়টা সন্ধ্যার দিকে। কৃত্রিম আলোয় চারিপাশটা ঝকঝকা ফকফকা। ইভান অফিস থেকে বাসায় ফিরেছিল। হঠাৎ ফুলের দোকানের দিকে নজর যায়। কিছু ভেবে গাড়ি সাইড করে নেমে পরপর তনুজার জন্য হলুদ গোলাপের তোড়া নেয়। ফুটপাতে মানুষের ঢল।
এই সময়টায় সবাই ঘরে ফিরতে ব্যস্ত থাকে, তাই ভিড়টা একটু বেশি। হঠাৎ রাস্তায় নামতেই আচমকা কারোর সাথে ধাক্কা লাগে ইভানের। ধাক্কা লাগার ফলে হাত থেকে ফুলের তোড়াটা নিচে পড়ে যায়। জায়গাটায় পানি ছিল, ধুলোবালি আর পানি মিলেমিশে কাদা হয়ে আছে। তার উপর ফুলের তোড়াটা পড়তে দেখেই ইভানের উৎফুল্ল ফুরফুরে মেজাজটা চট করে বিষণ্ণ হয়ে আসে। ভদ্রতা বজায় রাখতে পরপর মাথা তুলতে তুলতে ইভান বলল, সরি। কথাটা বলতে বলতে ইভান থেমে যায়। সামনে দাঁড়ানো রমণীকে দেখে ইভানের মেজাজ খারাপ হয়, চোয়াল শক্ত হয়ে আসে, কপালে শিরা উপশিরা ফুলে ওঠে, দাঁত কিরমিরিয়ে বলল, ইউ? তৃষাকে দেখার সাথে সাথেই ইভানের মুখাবয়ব কঠিন হয়। ইচ্ছে করছে সজোরে কষি একটা চপটাঘাত করতে। তপ্ত নিঃশ্বাস ফেলে পরপর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে ইভান। তৃষা নিচে পড়া ফুলগুলোর দিকে একবার তাকিয়ে আবার দৃষ্টি তুলে ইভানের দিকে তাকালো। উপহাস করে সুরেলা কণ্ঠে বলল, ইস, রে ফুলগুলো তো নষ্ট হয়ে গেল, একদম সোজা ময়লার মধ্যে পড়লো। সো স্যাড। তা বইয়ের জন্য নিচ্ছিলে বুঝি? ইভান স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকায়, ভ্রু বাঁকিয়ে ছোট করে বলল, তো গুড গুড জব। একটু থেমে ফের ব্যঙ্গাত্মক ভঙ্গিতে শোধ হয়, তা একটা আনস্পান সাধারণ মেয়ের মধ্যে কি এমন দেখলে যে এত তাড়াতাড়ি প্রেমে পড়ে গেলে? বইয়ের প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করলে যে দেখতে আমার সুন্দরীও না? ওই সাধারণ মেয়েটা তোমার স্ট্যাটাসের সাথে যায়? বলো ইভান, যায়? প্রশ্ন করে চোখ পিট করে দু হাতে বুকে ভাঁজ করে উত্তরের অপেক্ষায় রয় তৃষা। ইভান তৎক্ষণাৎ বলল, কবিগুরুর একটা কথা মনে পড়ে গেল। উপযুক্ত সময় উপযুক্ত কথাটাই মনে পড়েছে। কবিগুরু বলেছেন, সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে, যদিও হয় পড়ি। উত্তরটির মধ্যে আছে, আশা করি বুঝে নিয়েছ। তৃষার মুখটা থমথমে হয়ে যায়। এক ঝটকায় অপমানে ফর্সা মুখটা কালোয় ছেয়ে যায়। ইভান দীর্ঘশ্বাস ফেলে বলল, আফসোস হয়, খুব বেশি আফসোস হয় নিজের রুচির ওপর। থ্যাংক গড। অসংখ্য ধন্যবাদ সৃষ্টিকর্তার উপর। ঠিক শেষ মুহূর্তে এসে বড় বাঁচা বেঁচে গেছিলাম। তৃষা ভেতরে ভেতরে সাপের মতো রাগে ফোঁস করছে। সব রাগ গিয়ে ঠেকছে এক বিন্দুতে। সেই বিন্দু হলো তনুজা। এই একটা মেয়ের জন্য ওরা দুই ভাই তাকে খারাপ বলে অপদস্থ করে চলেছে। না, আর মানা যাচ্ছে না। তৃষা ফনা তোলা সাপের মতো ফোঁস করে মুখ খুলল, কণ্ঠে ঝরল তীব্র আক্রোশ, রাগ, ক্ষোভ। আমার একাধিক রিলেশন ছিল, এই জন্য আমি খারাপ। এই জন্য আমার সাথে বিয়ে না হয়ে বড় বাচ্চা বেঁচেছ, রাইট? আমি যদি রিলেশন করে খারাপ হই, তাহলে সেই একই দোষী তনুজাকেও তো দোষী সাব্যস্ত করতে হয়। তবে তনুজার বেলায় তোমরা কেন অন্ধ? বলো বলো তো, বলো আমায়। ইভান রাগান্বিত স্বরে বলল, ডোন্ট টক ননসেন্স। অল আর নট লাইক ইউ। ফার্দার তনুজের সাথে নিজের তুলনা করবে না। কথার মাঝেই তৃষা গা জ্বলনি দিয়ে শব্দ করে হাসল। আপনা আপনি ইভানের আঙুল মুষ্টিবদ্ধ হয়ে আসে। দাঁত কটমট করে চাইল। তৃষা হাসি থামিয়ে পরপর বলে উঠল, তোমার বউ তনুজা, সতী সাবিত্রী তনুজা এতটাই লয়াল, একজনের সাথে বিয়ের আগে রঙ্গলীলা করে খুব সুন্দর করে সেইসব হাইডে রেখে বরের সাথে সংসার করে যাচ্ছে। এটাকে কি প্রতারণা বলে না? এটাকে কি চিট করা বলে না? তোমার সাথে চিট কি শুধু আমি করেছি, তনুজা করেনি? ইভেন এখনো করছে, প্রতিনিয়ত চিট করে চলছে ও। তনুজা তো সুন্দর নিখুঁত অ্যাক্টিং করে যাচ্ছে তোমার সাথে। আমি যতটুকু জানি ওর মনে এখনো অন্য কেউ আছে, অতীত লুকিয়ে। তনুজা তোমাকে ঠকাচ্ছে না ইভান? ইভানের মেজাজের পারদ সর্বোচ্চ হয়। গলার স্বর চড়িয়ে বলল, একদম আজে বাজে কথা বলবে না। আমি আবারও বলছি, সবাই তোমার মতো নয়। এটা পাবলিক প্লেস, তাই সিন ক্রিয়েট করতে চাইছি না। নাহলে তনুজের সম্পর্কে আজে বাজে বলায় তোমার গায়ে হাত তুলতে আমি 2 সেকেন্ড সময় নিতাম না। বাপ্পা, এতটা অন্ধবিশ্বাস বইয়ের উপর? আমার না একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করে, মারাত্মক কিউরিসিটিরও হয় আমার। কিউরিসিটি দমিয়ে রাখতে না পেরে আজ প্রশ্নটা করেই ফেলছে। আচ্ছা, ওই মেয়েটা জাদুটোনা জানে নাকি? তোমরা দুই ভাই যে ওই মেয়ের প্রতি একদম অন্ধ হয়ে গেলে? শেষের কথা শুনে ইভানের কপালে পরপর দুটো ভাঁজ পড়ে। দু ভাই বলতে কাকে বোঝাচ্ছে? দিব্যকে? কিন্তু কেন? ইভানের মনে প্রশ্নের সঞ্চার হয়। ইভান প্রশ্ন করে উঠল,
কি বলতে চাইছো তুমি? তৃষা বাঁকা হাসলো, বলল, সে কি ইভান, আমার ধারণা তাহলে ঠিক। এতক্ষণ তো আমি ধারণার উপরই কথা বলছিলাম। তোমার বউ সত্যি তার প্রেম কাহিনী লুকিয়ে রেখেছে? তোমার বউয়ের চেয়ে তোমার ছোট ভাইয়ের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল, সেসব কিছুই জানো না? আমি যেমন কথা স্পষ্ট ভাষী, ঠিক তেমনি কাজেও তাই। তো কোনো কিছু অগোচরে আড়ালে আবডালে থাকে না, সেই জন্যই সবার কাছে খুব সহজেই খারাপ হয়ে যায়। নিজেকে সতী সাবিত্রী দেখাতে তনুজার মতো মিনমিন করে মিথ্যে বলে গোপন করে চলে আজ আমিও সবার কাছে ভালো থাকতাম। ছোট ভাইয়ের সাথে কথাটা ইভানের কানে ঢোল পিটিয়ে যাচ্ছে। লহময় ইভানের চক্ষু দুটো রাগে লাল টকটকে হয়ে যায়। আগুনের লাভা বেরোচ্ছে যেন, তৃষাকে যেন চোখ দিয়ে ভস্য করে দেবে। ইভান বজ্র কণ্ঠে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর একটা উল্টোপাল্টা কথা বললে তোকে আমি এখানে খুন করে ফেলবো। তৃষা ইভানের রাগের তোয়াক্কা করল না, থোড়াই কেয়ার করেও বলল, শাট আপ, জাস্ট শাট আপ। আমি একটা উল্টোপাল্টা কথা বলছি না, আর না তো মিথ্যে কোনোটাই নয়। যা বলেছি সব জেনে শুনেই বলছি। আই ওয়েলি ন দিব্য তনুজাকে ভালোবাসে অ্যান্ড কথাটা সম্পূর্ণ না করতে দিয়ে ইভান কর্কশ স্বরে বলল, আমি যতটা জানি দিব্যর সাথে তোমারও তো রিলেশন ছিল। এখন শুধু শুধু কেন হিংসাপরায়ণ হয়ে বেহুদে তনুজার নামে মিথ্যে বলছো? শুনি, তুমি যা বলবে বাচ্চা শেষের মতো আমি তাই বিলিভ করবো? লাইক সিরিয়াসলি? তৃষা বিরক্ত হয়, সাথে প্রচণ্ড রাগও হয় তনুজার প্রতি এত বিশ্বাস ভরসা দেখে। এই বিশ্বাস ভরসা দেখে তৃষা উন্মাদ হয়, রাগে ক্ষোভে ফেটে পড়ে, তীব্র প্রতিবাদে সুরে বলল, তুমি ভুল ইভান, তুমি ভুল। আমি সত্যি বলছি, দিব্য তনুজা দুজন দুজনকে ভালোবাসতো, ইভেন এখনও বাসে। এই যে হুট করে দিব্য ইউএসএ পাড়ি জমানোর জন্য উঠে পড়ে লেগেছে, এইটা কি এমনি এমনি নিজের প্রেমিককে একই বাড়িতে অন্য কারোর সাথে নিজের চোখে মেনে নেওয়া নিতে পারছে না? এই জন্যই শুধু বাড়ি নয়, এই শহরই নয়, দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইভানের সময় যেন থমকে গেল, মুখটা চুপসে ছোট হয়ে আসে। কেন জানি তৃষার কথাগুলো মিথ্যে মনে হচ্ছে না। হঠাৎ দিব্যর ইউএসএ যাওয়ার ডিসিশন যে এমনি এমনি নয়, তা ইভানকেও ভাবায়। তবে এই জন্য তা ইভানের কল্পনাতে কেন দুঃস্বপ্নেও ছিল না। ইভানের বুকের ভেতরটায় তোলপাড় শুরু হয়, মন থেকে প্রে করছে তৃষার কথাগুলো যেন মিথ্যে হয়, কস্মিন কালেও যেন সত্যি না হয়। তৃষা ছোট করে নিঃশ্বাস টেনে পুরো দমে শুরু করে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দীপর ফ্রেন্ড সার্কেলে খোঁজ নাও, সেখানে থেকে সত্যি জানতে পারবে। এদিকে আমি অল্প অল্প জানি লিমনের কাহিনী। তোমার একবারও মনে হয়নি লিমন তনুজাকে চেনে কি করে? কারণ দিব্যর বন্ধু লিমন, আমি যতটুকু জানি লিমন তনুজাকে পছন্দ করতো। ওইদিকে দিব্যর সাথে তনুজার সম্পর্ক দেখে বেচারা মেনে নিতে না পেরে ওরকম একটা গেম খেলেছে। বেচারা নিজেও পেল না, দিব্যকেও পেতে দিল না তনুজাকে। মাঝখানে ক্যাচটা তুমি ধরে ওদের দুজনকে একসাথে আউট করে দিলে, ছোট্ট ভাইয়ের প্রেমিককে বিয়ে করে নিলে। তৃষা রং চং ঢেলে সত্যের সাথে খানিক মিথ্যেও বলে। ইভানের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎই সেদিন ক্লিনিকে তনুজার বান্ধবীর বলা কথা স্মরণ হয় ইভানের। ওনার সাথে তোর বিয়ে হয়নি? দুয়ে দুয়ে এবার 4 হয়, তার মানে তৃষার কথাগুলো মিথ্যে নয়। ইভানের মাথায় বিনা মেঘে বজ্রপাত ঘটল, সাথে যেন সবকিছু ভেঙে চুরমার করে ফেলেছে। ইভানের নিজেকে অসাড় লাগছে। তৃষা মনে মনে পৈশাসিক আনন্দ অনুভব করছে, মুখে মিথ্যে বেদনার ছাপ টেনে আনলো। দীর্ঘশ্বাস ফেলে গলার স্বর নিচু করে বলল, সরি ইভান, আমি এভাবে বলতে চাইনি। এইসব বলে মোটেই তোমাকে হার্ট করতে চাইনি। তোমাকে আমি ভালোবাসতাম অ্যান্ড এখনও বাসি। শত হোক তুমি আমার প্রথম ভালোবাসা। জীবনে অনেক কিছুই আসে যায়, তবে কখনো প্রথম ভালোবাসাকে ভোলা যায় না। শরীর দেওয়া যায় কিন্তু মন না। মন তো সেই তো আমৃত্যু প্রথম ভালো লাগা আর ভালোবাসাকে মনে রাখে। সূক্ষ্ম খোঁচা দিয়ে কথাগুলো বলে তৃষা।
ইভান বাকরুদ্ধ, নিস্তব্ধ কিংকর্তব্য বিমূঢ় হয়ে শূন্য দৃষ্টিতে চেয়ে রয়। ফুলগুলো অমনি অবহেলায় পড়ে রইল, পথচারীর পদাঘাতে পৃষ্ঠ হতে থাকলো। নতুন করে ফুলের তোড়া নেয়ার চিলতে আগ্রহ জাগল না ইভানের মধ্যে। পরপর সম্বিত ফিরে পেতেই গাড়িতে উঠে বসে শব্দ করে ডোর লাগিয়ে সিটে কাঠটা এলিয়ে দেয়। ক্লান্ত ভঙ্গিতে চোখ দুটো বুজে নেয় অস্ফুটে আওড়ায়। আমি এখনো মন থেকে চাইছি, যা ভাবছি সবটা যেন মিথ্যে হয়, ফের যেন মেয়েজাদের কাছে আমাকে ঠকতে না হয়। তনুজা কাঁচা কভারগুলো বালিশে ভরে বিছানাটা ঠিক করে পাশ ঘুরতে নিলে আচমকা বেড টেবিলের ওপর থাকা কাচের গ্লাসটা শাড়ির আঁচলে বেছে ফ্লোরে পড়ে কয়েক টুকরো হয়ে যায়। সুন্দর গ্লাসটার এহেন দশা করায় তনুজার মুখটা ম্লান হয়ে আসে। তড়িৎ হাঁটু গেড়ে বসে কাচের টুকরোগুলো তুলতে থাকে। হঠাৎ ডান হাতের তর্জনীতে কাচের অংশ লাগতে মৃদু আর্তনাদ করে ওঠে।